কেমন আছেন সবাই? ফৌজদারি কার্যবিধির ধারা 10 থেকে 15, 16, 17 যতদূর পারি আমরা এগিয়ে যাব। এই ধারাগুলো এত বেশি কঠিন না যে আমি একবার বলবো আবার ভেঙে ভেঙে বুঝিয়ে বলবো। এখানে বোঝার কিছুই নেই। এটা শুধুমাত্র কিছু জিনিস নির্দেশনা দেয়া আছে যেটা আপনাদের জানা উচিত, এবং এখান থেকে ওই প্রশ্ন আসবে, আপনি উত্তর দিবেন। তো পরবর্তীতে ইম্পর্টেন্টগুলো নিয়ে আমরা আবার আলোচনা করবো, কিন্তু আমি ধারাগুলো বলবো, আপনি একবারে বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন, মনে রাখার ট্রাই করবেন। ঘটনা শেষ। তো 10-এ কি বলা আছে? প্রত্যেক জেলা ও মেট্রোপলিটন এলাকায় সরকার যে সংখ্যক উপযুক্ত মনে করবেন সেই সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন এবং তন্মধ্যে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করবেন। মানে প্রত্যেক জেলা ও মেট্রোপলিটন এলাকায় সরকার যদি মনে করেন যেখানে 20 জন, 30 জন, 50 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকা উচিত, সরকার রাখবেন এবং সেখান থেকে একজনকে সরকার জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করবেন। সিম্পল। সরকার কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারবে এবং এরূপ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকারের নির্দেশনা অনুসারে এ আইন বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইন অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের সকল ক্ষমতা অথবা যে কোনো ক্ষমতা প্রয়োগ করার অধিকারী হবে। ওকে। 3-এ বলা আছে, যে কোনো সময় জেলা ম্যাজিস্ট্রেটের পদ শূন্য হওয়ার পরে কোনো অফিসার অস্থায়ীভাবে জেলা প্রশাসনের প্রধান নির্বাহীর স্থলাভিষিক্ত হবেন এবং সরকারের আদেশ সাপেক্ষে তিনি এই আইনের অধীন জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদত্ত সমস্ত ক্ষমতা প্রয়োগ ও সমস্ত কর্তব্য সম্পাদন করবেন। 4, সরকার বা সরকারের নিয়ন্ত্রণাধীনে জেলা ম্যাজিস্ট্রেটের সময়ে সময়ে আদেশ দ্বারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্থানীয় কর্ম নির্ধারণ করে দিতে পারেন। মানে সরকার বা সরকারের নিয়ন্ত্রণাধীনে জেলা ম্যাজিস্ট্রেট সময়ে সময়ে আদেশ দ্বারা নির্বাহী, মানে সরকারের আদেশ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট যিনি প্রধান, তিনি তার অধস্তন যেসব অন্যান্য ম্যাজিস্ট্রেট আছেন তাদেরকে তাদের কর্ম নির্ধারণ করে দিতে, তুমি এইটা করো, তুমি এইটা করো, যার মধ্যে এই আইনের অধীন তার সকল বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারেন, যে ক্ষমতা এই কার্যবিধি দ্বারা অর্পিত হয়েছে এবং যা উপরোক্ত চিহ্নিতকরণে ভিন্নভাবে বর্ণিত তা ব্যতীত সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটের এখতিয়ার এবং ক্ষমতা সমগ্র জেলাব্যাপী বিস্তৃত হবে। মানে যে ক্ষমতায় কার্যবিধি দ্বারা অর্পিত হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট যা কিছু দিলেন এবং সরকার যা ক্ষমতা দিলেন, যা উপরোক্ত চিহ্নিতকরণে ভিন্নভাবে বর্ণিত হয়েছে তার ব্যতীত যদি কোনোটা বাদ দিয়ে রাখেন সেটা ব্যতীত নির্বাহী ম্যাজিস্ট্রেটের এখতিয়ার এবং ক্ষমতার সময় সমগ্র জেলাব্যাপী বিস্তৃত। সমগ্র জেলাব্যাপী তারা যা কিছু মানা করে দেওয়া আছে তা কিছু করবেন না, যা কিছু করতে বলা হয়েছে তারা তা কিছু করবেন, সারা জেলায় তারা করতে পারবেন। সিম্পল। সরকার যদি উপযুক্ত ও প্রয়োজন মনে করেন তবে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন নিয়োজিত যে কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারেন এবং যে কোনো সদস্যকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারেন। সরকার সিভিল সার্ভিসে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে, সিভিল সার্ভিসের যেসব লোক আছে সেখান থেকে যে কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিতে পারেন এবং যে কোনো সদস্যকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারেন, সরকারের ইচ্ছা। এবং ধারা 10-এর 6-এ বলা আছে, এর অধীনে স্থানীয় সীমা চিহ্নিতকরণের সাপেক্ষে কোনো জেলায় বা উপজেলায় সহকারী কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার বা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিযুক্ত ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ্য হবেন এবং তাদের স্ব স্থানীয় এলাকার মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবে। মানে যেসব জেলায় বা উপজেলায় সহকারী কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার বা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিযুক্ত ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবেন। মানে যেসব জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলায় থাকেন, ডেপুটি কমিশনার ইনি জেলায় দায়িত্বে থাকেন, তারপর সহকারী কমিশনার উপজেলায়, সহকারী কমিশনার আপনার এসিলেন্ট একজন সহকারী কমিশনার, তারপর এসব ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটটার এত গুরুত্ব কেন? বিভিন্ন জায়গায় যখন মোবাইল কোর্টের প্রয়োজন পড়ে, বিভিন্ন সালিশের প্রয়োজন পড়ে, তখন একজনকে সিভিল সার্ভিসের একজন লোককে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রয়োজন পড়ে। এই জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিষয়টাকে এখানে বারবার নিয়ে আসা হয়েছে যে কাকে কাকে দেওয়া যায়, কাকে কাকে দেওয়া যায় না, এগুলো। তো এগুলো আসলে আমার মুখে শুনলে জিনিসটা আপনাদের সহজ হলো, তার পাশাপাশি আপনার উচিত বেয়ার অ্যাক্ট, যে কোনো একটা কোম্পানির বেয়ার অ্যাক্ট ভালো যেটা নির্ভুল কিনে পড়বেন। এই ধারায় কোনো কিছুই সাধারণ সরকার কর্তৃক কোনো মহানগরীতে বর্তমানে বলবৎ কোনো আইনের অধীনে কোনো পুলিশ কমিশনের উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের সকল বা যে কোনো ক্ষমতা অর্পণে বাধা প্রদান করবে না। মানে সরকার কর্তৃক কোনো মহানগরীতে, কোনো শহরে, কোনো জায়গায় পুলিশ কমিশনারের উপর নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশরা কাজ করবে, এটাই এখানে বলা হয়েছে। পুলিশ কমিশনের উপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাওয়ারফুল, মানে প্রশাসন সব জায়গায় এগিয়ে। তারপর আমরা আসি ধারা 11, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সংবিধানের 133 অনুচ্ছেদের শর্তাংশের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি সাপেক্ষে প্রত্যেক মেট্রোপলিটন বহির্ভূত জেলায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত ব্যক্তিদের মধ্যে থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ নিয়োজিত হবে। বুঝেছেন?
আজকে এই কার্যবিধি বা বর্তমানে প্রচলিত অন্য কোনো আইনের অধীন সরকারের নির্দেশ মোতাবেক কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এককভাবে বা সম্পূর্ণ কোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সকল বা যে কোনো ক্ষমতার অধিকারী হবে। ওকে, সরকারি গেজেটের মাধ্যমে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত কোনো স্থান বা স্থানসমূহে বসাতে নির্দেশ দিতে পারে। বুঝলাম। সরকার নিজে বা সরকার কর্তৃক হাইকোর্ট বিভাগের সঙ্গে পরামর্শ করে, সরকার বা সরকার কর্তৃক অথবা হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে জারিকৃত সাধারণ বা বিদেশ আদেশের সাপেক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সময়ে সময়ে স্থানীয় সীমানা নিরূপণ করতে পারবেন, যেখানে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপর এই আইন দ্বারা অর্পণযোগ্য কোনো ক্ষমতার সম্পূর্ণ বা আংশিক প্রয়োগ করতে পারেন এবং যা উপরোক্ত এখতিয়ার নিরূপণে অন্যভাবে বর্ণিত হয়েছে তা ব্যতীত সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এখতিয়ার ও ক্ষমতাসমূহ সমগ্র জেলায় ব্যাপিত হবে। ওকে, এই ধারায় যা কিছু থাকে না কেন সরকার হাইকোর্ট বিভাগের সঙ্গে পরামর্শ করে একটি নির্দিষ্ট সময়কাল নির্ধারণ করে সে সময়কালের জন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যাবলী সম্পাদনের নিমিত্তে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করতে পারেন এবং যথাসময়ে উক্ত ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনোরূপ দায়িত্ব পালনে সমর্থ হবেন না। এগুলো রিডিং পড়লেই বোঝা যায়। তারপর আমরা 12তে আসি। বিশেষ ম্যাজিস্ট্রেট। সরকার কোনো ব্যক্তির উপর কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সকল যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারবে বা এই আইনের অধীনে উক্ত ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণযোগ্য এবং কোনো বিশেষ মামলার বা বিশেষ শ্রেণীবদ্ধ মামলার প্রেক্ষিতে বা কোনো মেট্রোপলিটন বহির্ভূত স্থানীয় এলাকার উদ্ভূত মামলার প্রেক্ষিতে যা অর্পিত হয়। তবে শর্ত থাকে যে এই উপধারার অধীনে কোনো ক্ষমতা সহকারী পুলিশ সুপার বা তাদের নিম্নপদস্থ কোনো পুলিশ অফিসারের উপর অর্পিত হবে না এবং উপরোক্ত কোনো ক্ষমতা তদ্রূপ কোনো পুলিশ অফিসারের উপর অর্পিত হবে না যদি না শাস্তি রক্ষার্থে, অপরাধ দমনে এবং অপরাধী শনাক্তকরণ, গ্রেপ্তার এবং আটকের ক্ষেত্রে অথবা কোনো অপরাধীকে কোনো ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করতে প্রয়োজন হয় অথবা বর্তমানে বলবৎ কোনো আইন দ্বারা তার উপর কোনো কর্তব্য সম্পাদনে দায়িত্ব বর্তায়। ওকে, তারপর যে ব্যক্তির উপর উপধারা 1-এর অধীনে ক্ষমতাসমূহ অর্পিত হয়েছে তিনি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অভিহিত হবেন এবং সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নির্ধারণ করেন এবং কোনো সময়কালের জন্য তিনি নিয়োগ লাভ করবেন। সরকার হাইকোর্ট বিভাগের সঙ্গে পরামর্শ করবেন যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সকল বা যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারবেন যা এই আইনের অধীনে উক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণযোগ্য এবং বিশেষ মামলাসমূহের বা বিশেষ শ্রেণীবদ্ধ মামলাসমূহের প্রেক্ষিতে বা সাধারণত কোনো মেট্রোপলিটন বহির্ভূত স্থানীয় এলাকার উদ্ভূত মামলার প্রেক্ষিতে যা অর্পিত হয়। তারপর যে ম্যাজিস্ট্রেটের উপর উপধারা 3-এর অধীনে ক্ষমতাবলী অর্পিত হয়েছে তিনি বিশেষ ম্যাজিস্ট্রেট বলে অভিহিত হবেন এবং সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ সাপেক্ষে সাধারণ বিশেষ আদেশ দ্বারা নির্ধারণ করবেন এবং কোনো সময়কালের জন্য তিনি নিয়োগ লাভ করবেন। এখান থেকে আমরা যদি কিছু প্রশ্নের উত্তর পড়ি তাহলে মনে হয় আপনাদের জন্য জিনিসটা আরও ভালো হবে। মানে আমরা যদি এই যে ধারাগুলো উল্লেখ করলাম সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কি কি ইম্পর্টেন্ট, আমার মনে হয় এগুলো পাশাপাশি আলাপ করা যাইতে পারে, তখন জিনিসটা সহজ হবে। সরকার হাইকোর্ট বিভাগের সঙ্গে পরামর্শ করে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বা কোনো সকল ক্ষমতাবলী অর্পণ করতে পারেন যা এই আইনের অধীনে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণযোগ্য এবং বিশেষ মামলা বা বিশেষ শ্রেণীবদ্ধ মামলাসমূহের প্রেক্ষিতে বা সাধারণত কোনো মেট্রোপলিটন এলাকায় মামলার প্রেক্ষিতে যা অর্পিত হয়। এর অধীনে যে ব্যক্তির উপর ক্ষমতাবলী অর্পিত হয়েছে তিনি বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে অভিহিত হবেন এবং সরকার হাইকোর্ট বিভাগের সঙ্গে পরামর্শ ক্রমে বিশেষ বা স্বাধীন আদেশ দ্বারা যেরূপ নির্দেশ করবেন ওই সব সময়ের জন্য নিয়োজিত হবেন। তো আমরা এখন এইটা এই পর্যন্ত রেখে দিলাম। ধারা হচ্ছে আপনার 12 পর্যন্ত, আর 13, 14 অমিট করা হয়েছে, মানে বাতিল করা হয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমরা 15 পড়বো এবং আমার মনে হচ্ছে যে এই আমার রিডিং পড়ার পাশাপাশি আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলাপ করতে পারি। তো সবাই ভালো থাকবেন এবং বার কাউন্সিল এবং বিজেএস এবং পুলিশ পদোন্নতি পরীক্ষার কোচিংয়ের জন্য ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আর যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।